যাতে করে আমরা সবাই একটু কনসেপ্ট গুলো যার মানে মূলত আমি যেটা চাচ্ছি যে আপনাদেরকে একটু প্রথমে একটু রিভিউ ক্লাস করাতে, যে আপনাদের যদি কোনো জি, আমাদের কিন্তু সিলেবাস খুব বেশি বাকি নাই, মানে অন্য কোর্সের, আমি সব কোর্সের জন্য বলছি না, কিন্তু আমাদের কোর্সের কিন্তু আপনারা যদি জানেন, অলরেডি আপনারা জানেন যে আমাদের প্ল্যানটা থাকে এরকম যে আমরা ক্লাস শেষ হওয়ার মানে অফিসিয়াল ক্লাস শেষ হওয়ার এক সপ্তাহ আগেই কিন্তু আমরা আমাদের সিলেবাসটা শেষ করে দিই। ওইভাবে আমরা ডিজাইন করা, যাতে করে আপনারা লাস্ট উইকটা প্রজেক্টের কিউএ সেশন হিসাবে রাখতে পারি। এটা কি আপনারা মনে করতে পারছেন? সো যার কারণে সেই হিসাবে কিন্তু আমাদের এখন সিলেবাস, আমাদের এই যে চার্ট, ফাইল হ্যান্ডলিং, মানে মোটা দাগে আমাদের মূল কাজটা গিয়ে শেষের দিকে যেটা দাঁড়ায় ফাইল হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং, চার্ট, পিডিএফ। হ্যাঁ, তো ফাইল হ্যান্ডলিং আমরা করে ফেলেছি, এক্সেপশন হ্যান্ডলিং অবশ্য আমরা একটা সেকশনে করেছি। তাহলে ধরেন এক্সেপশন হ্যান্ডলিং বাকি আছে সিলেবাস ওয়াইজ, চার্ট জেনারেশনটা বাকি আছে, পিডিএফ জেনারেশনটা বাকি আছে। তো বাট উই হ্যাভ 3 weeks টু কমপ্লিট দ্যাট। তো সেটা খুব কমফোর্টেবলি আমরা আসলে 1.5 উইকেই করে ফেলতে পারি, বা আমাদের 4-5টা সেশনেই আমরা এই টপিকগুলো কভার করে ফেলতে পারি। সো কাজে আমাদের আসলে অত তাড়াহুড়া করার বিষয়টা নাই, আমরা স্লোলি এই জিনিসগুলো ডিসকাস করতে পারি। তো এই জন্য আমি যেটা চাচ্ছিলাম যে আপনাদেরকে একটা সেম পেজে নিয়ে আসার জন্য, যেহেতু একটা গ্যাপ পড়ে গিয়েছে অলমোস্ট 2 months এর মতো। তো ওই জন্য আমি যদি ভাবছিলাম যে প্রথমে যদি আমরা একটা রিভিউ ক্লাস করি, যেখানে আপনারা ইউ উইল আস্ক কোশ্চেন, আই উইল অ্যাড্রেস দেম, যাতে করে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো যেগুলো ছিল ক্লাস বন্ধ হওয়ার আগে, সেই জায়গাগুলোতে আমরা আবার একটু রিভ্যাম করতে পারি। তাহলে কি হবে যে আমাদের যে টপিকস গুলো আছে, এক্সেপশন হ্যান্ডলিং, চার্ট জেনারেশন, এই জিনিসগুলো আমরা তখন কিন্তু আমরা আবার আমাদের মেমোরিতে জিনিসটা চলে আসবে। হ্যাঁ, আমরা ক্লাসের আগে যা করেছিলাম অনেক কিছুই তো করেছি। তো সেই জিনিসগুলো যদি মাথায় ক্লিয়ারলি আমরা আবার রিলোড না করতে পারি, তাহলে কিন্তু পরের ক্লাসগুলো ডিসকাস করলে কি হবে, জাস্ট আপনি অ্যাটেন্ড করতেছেন, বাট জিনিসটা মানে দেয়ার ইজ এ ডিফারেন্স, তাই না? যে আমার আগের কনসেপ্ট গুলো মাথার মধ্যে লোডেড, এখন আমি একটা নতুন কনসেপ্ট আলাপ করলে এটা আমার জন্য খুব ইজিলি আমি ফলো করতে পারছি, ভার্সেস আগের জিনিসপত্র কিছুই মাথায় নাই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? হ্যাঁ। তো সেই হিসাবে আমার মনে হয় যে আমি যদি আপনাদেরকে কিছু কিউএ সেশন করি, যে আমি কিছু কোশ্চেন করি আপনাদের আগের কনসেপ্টের উপর বেস করে, অ্যান্ড ইউ ট্রাই টু অ্যান্সার, তাহলে কিন্তু আমরা আমাদের রিভিউটা হয়ে যাবে। শ্যাল উই ডু দ্যাট? আমরা কি সেটা করব? নুসরাত, আপনি একটু মিউট করে দেন, ইউ আর নট ইন। মিউট করে কিভাবে? মিউট অল বলতেছে, পার্টিকুলার কাউকে মিউট করে কিভাবে? আচ্ছা, আমি হোয়ার ইজ দ্য মিউট? নুসরাত জাহান, আপনি কি শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান, আচ্ছা আমরা কি সেটা করতে পারবো, একটা কিউএ সেশন? রেসপন্স করেন। আচ্ছা, ঠিক আছে, আমি র্যান্ডমলি আপনাদের কোশ্চেন করি। হ্যাঁ, তাহলে আমরা কিছু কিউএ সেশন করি। আমার মনে হয় এটা খারাপ আইডিয়া না,
তাহলে কি হবে যে একটা ব্রাশিং হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। তো তাহলে রিভিউ ক্লাস QA session for reviewing concepts discussed till midterm, মানে discussed earlier. ওকে, আমি যদি আপনাকে বলি যে ডিফারেন্স বিটুইন abstract and non-abstract method, বলেন এটার অ্যান্সার কি? মানে আপনাকে পারতে হবে তা না, কিন্তু আপনি নিজে এখন কথা বলে দেখেন যে আমাদের কনসেপ্ট গুলো মাথায় লোডেড অবস্থায় আছে নাকি মাথা থেকে বের হয়ে গেছে। এই জায়গাটা যদি লোডেড না হয়, তাহলে পরের যে সিলেবাস রিমেইনিং ওইখানে তো আমাদের সমস্যা হবে, তাই না? এই জন্য এই জিনিসগুলো আমাদের একটু ব্রাশ আপ করা দরকার। ওই জন্য একটা কিউএ সেশন আমরা করতে চাচ্ছি। বলেন, এনিওয়ান ট্রাই ইট, ভুল হলে আমি ঠিক করে দিব। আচ্ছা, কল্ড বাই যখন আমরা বলি, ক্লাস তো আর কল করতে পারে না, মেথড কল করে। মানে কলার অফ এ মেথড ইজ অ্যানাদার মেথড। অর্থাৎ আমার যদি এরকম হয় যে এখানে একটা মেথড থাকে, সাম মেথড, ওকে। তো এটা হচ্ছে ধরুন আমার একটা ক্লাসের মেথড, তাহলে পাবলিক ক্লাস সাম ক্লাস। তাহলে সাম ক্লাসের একটা মেথড হচ্ছে সাম মেথড। এখন এই সাম মেথডকে কল করবে কে? হু ক্যান কল অ্যানাদার মেথড? সেটা এই ক্লাসের মেথডও হতে পারে, অন্য ক্লাসের মেথডও হতে পারে। তো আমার যদি আরেকটা ক্লাস থাকে, অন্য ক্লাস দিয়ে যদি দেখাই আপনাকে, ধরেন এটা হচ্ছে আমার মেইন ক্লাস, ওকে, মেইন অ্যাপ্লিকেশন ক্লাস। তো এখানে কি আছে? এখানে আমার স্টার্ট মেথড আছে আর হচ্ছে মেইন মেথড আছে, তাই না? সো স্টার্ট মেথড আমরা জানি, এখানে একটা স্টেজ আছে। এখন আমি যদি চাই, আমি কিন্তু এই সাম ক্লাস, ধরেন এটা যদি নন স্ট্যাটিক মেথড হয় আর একটা যদি স্ট্যাটিক মেথড থাকে, void sum static method। এখন এই সাম মেথডকে আমি এখানে কলটা করব, তাহলে কলার কে হবে? স্টার্ট মেথড। তাহলে সাম মেথডকে কল করতে হলে ক্লায়েন্ট কি হবে? ক্লাস না অবজেক্ট? এটা ক্লায়েন্ট কে হবে? ক্লাস না অবজেক্ট? অবজেক্ট। আর এটা ক্লায়েন্ট হবে। তাহলে আমি যদি সাম মেথডকে কল করতে চাই, তাহলে ধরেন আমি এখানে যদি বলি যে সাম ক্লাস obj equal to new sum class, এখন আমি এটাকে ক্লায়েন্ট বানাতে পারি, ওকে। তো এখন আমি বলতে পারি যে obj ডট সাম মেথড। তো তাহলে এটার কলার কে? সাম মেথডের কলার কে?
না, এটা হচ্ছে ক্লায়েন্ট। অবজেক্ট হচ্ছে ক্লায়েন্ট অফ দ্য কল। দ্য কলার হচ্ছে স্টার্ট মেথড। যেই মেথডের বডিতে কলটা হবে সেটাই কলার মেথড। বুঝতে পেরেছেন? তো তাহলে ওই যে আপনি যে অ্যান্সারটা দিয়েছিলেন যে ক্লাস কল করতে পারবে, ক্লাস কিন্তু কল করতে পারে না। কারণ ক্লাস হচ্ছে একটা টাইপ। কল করতে হলে দেয়ার ইজ এ কল স্টেটমেন্ট। যেমন এটা একটা কল স্টেটমেন্ট। কল স্টেটমেন্ট ছাড়া তো কল হবে না। তো কল স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট অফ এ মেথড বডি। তাহলে আপনি যখন একটা কল স্টেটমেন্ট দিবেন সেটা কোনো না কোনো মেথডের বডির ভেতর থাকবে। সো এটা যদি স্টার্ট মেথডের বডির ভেতর থাকে তাহলে আমরা বলবো যে স্টার্ট মেথড উইল কল সাম মেথড। আর আপনি যদি সাম স্ট্যাটিক মেথডকে কল করতে চান তখন কিভাবে কল স্টেটমেন্টটা হবে? তখন ক্লায়েন্ট কি হবে? আমি যদি এটাকে কল করতে চাই ক্লায়েন্ট কে হবে? বলেন তো। যে কেউটা কে? না না না, ম্যাথ কল তো করতেছে স্টার্ট। কারণ আমি স্টার্টের মধ্যেই তো কল স্টেটমেন্টটা দিয়েছি। সো কল করতেছে এখানে স্টার্ট মেথড। মেইন অ্যাপ্লিকেশন ক্লাসের যে স্টার্ট মেথড সে হচ্ছে এটাকে কল করতেছে, এটাকেও কল করতেছে। কিন্তু এটার ক্লায়েন্ট হলো ওবিজে, এটার ক্লায়েন্ট কে হবে? এই যে কোশ্চেন মার্ক। ঠিক মেথড, তাহলে এটা ক্লায়েন্ট হবে ক্লাস ইটসেলফ। বুঝতে পেরেছেন? আমি এখানে ক্লায়েন্ট হিসাবে কি নিলাম? একটা অবজেক্ট, তাই না? এই যে একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, ইট হ্যাজ এ নেম ওবিজে। কিন্তু আমি চাইলে অ্যানোনিমাসও করতে পারতাম। আমি চাইলে বলতে পারতাম যে নিউ সাম ক্লাস। তাহলে এইটুকু থেকে আমি কি পেতাম? একটা ইনস্ট্যান্স পেতাম, রাইট? ডট সাম মেথড। এটাও কিন্তু আমরা করতে পারতাম, বাট এটা কিন্তু ওয়ান টাইম হতো। মানে এই ক্লায়েন্টটাকে আমরা পরে আর পেতাম না, কারণ কোনো রেফারেন্স নাই। কিন্তু এইভাবে করলে আমার একটা রেফারেন্স আছে, কাজে এই ক্লায়েন্টটাকে আমি যতবার খুশি, এই ইনস্ট্যান্সটাকে আমি যতবার খুশি ইউজ করতে পারবো ইউজিং দ্য রেফারেন্স ক্লাস হ্যান্ডেল। কিন্তু এটার কিন্তু কোনো ক্লাস হ্যান্ডেল নাই, কাজে এই ইনস্ট্যান্সটা, এটা নতুন আর একটা ইনস্ট্যান্স নিউ করতেছেন, কিন্তু এটাকে আপনি আর এই কলটা হয়ে গেলে আর কোথাও পাবেন না। তো ওয়ান টাইম ইউজের জন্য যদি একটা ইনস্ট্যান্সকে আপনি ওয়ান টাইম ইউজ করতে চান তখন আপনি অ্যানোনিমাস হিসাবে সেটাকে ইউজ করতে পারেন। আর যদি মাল্টিপল টাইম এই ইনস্ট্যান্সটাকে আমি ইউজ করতে চাই তাহলে আমাকে ওটাকে একটা ভেরিয়েবল নেম, ক্লাস ভেরিয়েবল নেম, অর্থাৎ একটা ক্লাস হ্যান্ডেলে সেটাকে রেফারেন্স হিসেবে রাখতে হবে, সো দ্যাট আমি তখন এই ওবিজে কে যতবার খুশি ওবিজে ডট ইউজ করতে পারি। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে, কিন্তু দিস ইজ নট অ্যান্সার অফ দ্য কোশ্চেন। কোশ্চেনটা ছিল যে অ্যাবস্ট্রাক্ট আর নন অ্যাবস্ট্রাক্ট মেথডের পার্থক্য কি। এখানে আমরা স্ট্যাটিক মেথড নিয়ে আসছি, বাট অ্যাবস্ট্রাক্ট মেথড কাকে বলে? আচ্ছা, আমরা কোশ্চেন গুলোকে যদি আরো ভেঙে ভেঙে নিয়ে আসি, যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড। এটা বলেন, কারণ আমি অ্যাবস্ট্রাক্ট মেথড কি এটা বুঝলেই না আমি বলতে পারবো যে ডিফারেন্স বিটুইন অ্যাবস্ট্রাক্ট এন্ড নন অ্যাবস্ট্রাক্ট মেথড। ট্রাই করেন তো।
যে একটু ট্রাই করেন। বডি থাকে না, হ্যাঁ। ওকে, দ্য মেথড উইদাউট বডি। ওকে, তার মানে এটা বেসিক্যালি একটা মেথড সিগনেচার বা মেথড প্রোটোটাইপ। আচ্ছা, আর হোয়াট ইজ নন অ্যাবস্ট্রাক্ট মেথড? ইমপ্লিমেন্টেশন থাকবে, হ্যাঁ, মানে বডি বা ইমপ্লিমেন্টেশন। এটা হবে যে মেথড উইথ ইমপ্লিমেন্টেড মেথড, তাই না? ইমপ্লিমেন্টেড মেথড, তার মানে মেথড উইথ বডি। আচ্ছা, next question, can we call can a caller method call an abstract method? এটার অ্যান্সার কি দিবেন? ইয়েস। আচ্ছা, ইয়েস যদি বলেন, তাহলে এখন আমি যদি এখানে বলি, কারণ এটাকে যদি নিয়ে আসি, আমি এখন এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড বললাম যে সাম অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, সেমিকোলন। তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। Can this method be called? Can this method be called? জি বলেন। এটি কল করা যাবে? Yes or no? আপনি বলেছেন ইয়েস, তাহলে কেন, মানে সেক্ষেত্রে কি আমরা এই কলটা করতে পারবো কিনা? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? অন্য যারা আছেন? এটা পারা যাবে না। আচ্ছা, ধরেন এটা করাটা হলে একটা মেথড যখন কল হয় তখন কি হয় বলেন তো? এই যে এখানে যখন এই obj.sum মেথড কল করা হলো তখন কি হবে? কি হবে? কাজ করবে মানে কি এক্সিকিউট হবে। কারণ এইখানে যা আছে সেটা এক্সিকিউট হবে, তাই না? আচ্ছা, তো এটাকে যখন আপনি কল করতেছেন তখন কি এক্সিকিউট হবে? নাই। তাহলে কি হবে? এক্সেপশন হবে। তো তার মানে কি এই কলটা আপনার প্রোগ্রামটাকে কনফার্ম ক্র্যাশ, কারণ আপনি বলতেছেন এই মেথডটা এক্সিকিউট করতে। তো মেথড এক্সিকিউট করতে মানে কি ওর কোড গুলো এক্সিকিউট করতে, তো ওর তো কোনো কোডই নাই, ওর তো কোনো বডি নাই, তাহলে সে কিভাবে এক্সিকিউট করবে? তো তাহলে এটা রেসিপি ফর ডিজাস্টার।
এটা কনফার্ম ফেল করবে। ও যখন কোড এক্সিকিউট করতে যাবে কিন্তু কোড পাবে না। তো এই যেহেতু এটা কনফার্ম ডিজাস্টার, এই জন্য কম্পাইলার এটাকে বার করে দিয়েছে, ইউ ক্যানট কল অ্যাবস্ট্রাক্ট মেথড। বুঝতে পেরেছেন? তো তার মানে অ্যান্সার কি হবে? নো। এটিকে আমরা বুঝতে পেরেছি সবাই যারা আছেন? অন্যরা? তাহলে এখন আপনি অ্যাবস্ট্রাক্ট মেথডের কথাটা বুঝলেন। নন অ্যাবস্ট্রাক্ট মেথড কি? যার একটা বডি আছে। তাহলে আমরা যদি আমাদের ওই অরিজিনাল কোশ্চেনে চলে যাই যে ডিফারেন্স, তাহলে এখন যদি আমি কোশ্চেনটা করি তাহলে ডিফারেন্সটা কি অ্যাবস্ট্রাক্ট আর নন অ্যাবস্ট্রাক্ট মেথড? আচ্ছা, আমি কোশ্চেনটাকে আরেকটু সিম্পলিফাই করতেছি অন্যভাবে, যে if an abstract method can't be called, then why we include an abstract method in a class? এটা যদি কলই করা না যায়, একটা মেথডের পারপাস কি? একটা মেথড বানাই কেন আমরা? কল করার জন্যই তো, তাই না? কলই যদি না করি ওই মেথডের পারপাসটা কি? ওই মেথড এর তো কোনো মানে রিলেভেন্স থাকলো না, তাই না? কিন্তু প্রশ্ন হলো যে অ্যাবস্ট্রাক্ট মেথডকে কল করা না গেলেও আমরা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইনক্লুড করি। ওয়াই? এটার অ্যান্সারে কি বলবেন? একটু চিন্তা করে বলেন দেখি। জি, ট্রাই করেন। ভুল হোক, ভুল তো হতেই পারে বা মনে না থাকতে পারে, বাট সেটাকে ডিসকাশনের মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে এটাকে আবার নতুন করে লোড করা, যাতে আমরা এই যে এক্সেপশন হ্যান্ডলিং বা যেগুলো বলছি ওগুলোতে গিয়ে প্রবলেম না হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথডকে যে কল করা যায় না, এটা তো আমরা এখান থেকে বুঝলাম। কেন কল করা যায় না? কারণ কল করতে গেলে তো কিছু এক্সিকিউট করতে পারবে না। তো তাহলে প্রশ্নটা হলো, যদি কলই করা না যায় তাহলে ওটাকে আমরা রাখছি কেন একটা ক্লাসে? আচ্ছা, তার আগে আপনাকে তাহলে আর একটা প্রশ্ন করি, এটা আগের প্রশ্ন হিসেবে নিয়ে যাই, এই প্রশ্নের আগের প্রশ্ন হিসেবে, যে what is an abstract class? Now we are not talking about method, we are talking about class. বলেন তো। সো এই বেসিক কনসেপ্ট গুলো আমাদেরকে একটু রিভিউ করে নিতে হবে। ট্রাই করেন। জি।
নো ওয়ান? হ্যাঁ, কিন্তু মানে অ্যাবস্ট্রাক্ট না হলেও তো একটা সুপার ক্লাস হতে পারে। তো তাহলে একটা ক্লাসকে আমরা অ্যাবস্ট্রাক্ট করব কেন? এইটার কতগুলো পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট হলো we cannot create instance of an abstract class। তাহলে একটা ক্লাস তো একটা টাইপ, তাই না? আমি যখন বলি যে ইন্টিজার একটা টাইপ, তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে ইন্ট একটা টাইপ কিন্তু ওটার কোনো ভেরিয়েবল তৈরি করা যাবে না মেমোরিতে, কেমন হবে বিষয়টা? বুঝতে পারছেন পয়েন্টটা? আপনাকে আমি বলছি ইন্ট এক্স, এটার মানে কি? এটার মানে হলো যে আমি একটা ইন্টিজার ভেরিয়েবলের জন্য মেমোরিতে 4 বাইট অ্যালোকেট করেছি and then I store some value। কিন্তু আপনার যদি বলা হয় যে ইন্টিজার একটা টাইপ কিন্তু আপনি এটার কোনো ভেরিয়েবল তৈরি করতে পারবেন না মেমোরিতে, ডাটাও রাখা যাবে না, মেমোরি তো নাই, তাহলে এই টাইপের পারপাসটা কি? এটার তো কোনো কাজই নাই। এটার যদি ভেরিয়েবলই আমি ডিক্লেয়ার করতে না পারি মেমোরিতে, তাহলে এই টাইপ দিয়ে আমি করবোটা কি? আর ইউ গেটিং দ্য পয়েন্ট? তো একইভাবে আপনাকে একই কথা বলা হচ্ছে যে একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো ভেরিয়েবল অর্থাৎ আপনি ইনস্ট্যান্স তৈরি করতে পারবেন না মেমোরিতে। অবজেক্ট অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবেন, ডিক্লেয়ার করলে তো আর মেমোরি হয় না, নিউ করতে হয়। তার মানে আমরা নিউ করতে পারবো না। তো নিউ যদি করতে না পারি তাহলে তোমার অ্যাকচুয়ালি ওটার অ্যাকচুয়াল অবজেক্ট মেমোরিতে তৈরি হচ্ছে না, ক্লাস ইনস্ট্যান্স তৈরি হচ্ছে না। তাইলে এটার কাজ কি? তাহলে এটার কাজ হলো টু অ্যাক্ট অ্যাজ এ সুপার ক্লাস, ওকে, টু enforce common fields and common methods in all of its subclasses। বুঝতে পেরেছেন? এখন এই যে কমন মেথডস এর কথা বললাম, নাও কমন মেথডস of abstract class can be abstract method as well as implemented non-abstract method। আমার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে যে মেথডস গুলো থাকবে সেই মেথডস গুলো সব সাব ক্লাসে চলে যাবে। এখন এই যে মেথডস গুলো আছে কমন মেথডস, এই কমন মেথডস গুলোর মধ্যে কিছু আমার অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, আবার কিছু ইমপ্লিমেন্টেড মেথডও থাকতে পারে। ওকে, সাবক্লাসের জন্য ফর সাবক্লাস inherited common method
overriding inherited abstract method, okay, is mandatory. ওভাররাইডিং মানে কি? ওভাররাইডিং মানে হচ্ছে প্রোভাইডিং ওন ইমপ্লিমেন্টেশন বা বডি ফর দ্য ইনহেরিটেড মেথড। এটাই তো ওভাররাইডিং, না? রাইট? ওভাররাইডিং মানে কি? আমি একটা মেথড ইনহেরিট করেছি, কিন্তু তার বডিটা আমি বলতে সাবক্লাস নিজে তার ওন ইমপ্লিমেন্টেশন বা বডি দিচ্ছে। এখন যে মেথডটা ইনহেরিট করেছি সেটা যদি অ্যাবস্ট্রাক্ট হয়, সেটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড হয়, ওর তো বডি নাই, তাহলে তো আমাকে বডি দিতে হবে। আর যদি ইমপ্লিমেন্টেড মেথড আমি ইনহেরিট করি, সেইটার ওভাররাইডিং inherited implemented method বা non-abstract method is optional. কারণ অলরেডি আমার একটা বডি আমি বডি সহ ইনহেরিট করেছি, আমি সেটাই ইউজ করতে পারি। পছন্দ না হলে আমি ওভাররাইড করে ওন ইমপ্লিমেন্টেশন দিতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথডের পারপাসটা কি? টু অ্যাক্ট অ্যাজ এ সুপার ক্লাস। ওকে, টু অ্যাক্ট অ্যাজ এ সুপার ক্লাস, এটাই হচ্ছে তার মেইন পারপাস, টু ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটাকে আমরা বুঝলাম, মানে আমরা এগুলো জানি, আগেই রিভিউ করছি আর কি। আচ্ছা, এখন এগুলোর জন্য তাহলে আমাদের আরো বেসিক কোশ্চেন দিয়ে শুরু করা উচিত ছিল, বা আমরা যদি এখনো করতে চাই। হোয়াট ইজ মেথড ওভারলোডিং? বলেন। জি, ট্রাই করেন। হোয়াট ইজ মেথড ওভারলোডিং? হ্যাঁ, তাহলে if a method, if a class has multiple implementation, okay, the multiple implementation, of course, with different parameter list, না হলে তো কম্পাইলার কনফিউজড হবে, তাই না? If a class has multiple implementation of a method, we call it method overloading. আচ্ছা, এটা ক্যারেক্টারিস্টিক্স কি? All versions are ready to be called. তাহলে আপনার যদি একটা মেথডের 3টে ইমপ্লিমেন্টেশন থাকে, 3 ধরনের প্যারামিটার লিস্ট,
তিনটা ভার্সনকে আপনি কল করতে পারবেন। যে প্যারামিটার লিস্ট ম্যাচ করবে সেই ভার্সনটা এক্সিকিউট হবে, কিন্তু তিনটা ভার্সনই কিন্তু রেডি টু বি কলড অ্যান্ড এক্সিকিউটেড, রাইট? আচ্ছা, এখন এই যে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, এই যে আমরা বলছি মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, can be provided in this class. All of them can be provided in this class. Okay. আবার হতে পারে যে or some implementation is inherited and some implementation is added here. Okay, here in this class. তো তার মানে এখানে আমরা কি বলতে চাচ্ছি, হতে পারে যে আমার তিনটা ইমপ্লিমেন্টেশন আছে, তিনটা বডি আছে, তিনটা বডি আমি এই ক্লাসে তৈরি করেছি, হতে পারে। আবার এমনও হতে পারে যে একটা ইমপ্লিমেন্টেশন আমি ইনহেরিট করেছি, দুইটা আমি অ্যাড করেছি। বুঝাতে পারলাম? তার মানে ওভারলোডিং can involve ওভারলোডিং একটা ক্লাসও হতে পারে, সুপার ক্লাস সাব ক্লাস মিলিয়েও হতে পারে। ওকে, মেথড ওভারলোডিং can be achieved within a single class or it can be achieved in combination of super and subclass, right? এটা তো আমরা বুঝলাম নাকি? আচ্ছা, এখন যদি বলা হয় যে হোয়াট ইজ মেথড ওভাররাইডিং, কোথায় চেঞ্জ করে দিবেন? কোথায় চেঞ্জ করে দিবেন? হ্যাঁ, কিন্তু কোথায় বানাবেন? সাব ক্লাসে। ওকে, গুড। তাহলে এই সাব ক্লাস may when a subclass provide when a subclass provide its own implementation for an inherited method, this is important, inherited method, then we call it method overriding. Okay, then we say that the inherited
method is overridden in subclass. তো তার মানে inheritance is mandatory, তাই না? So method can be overridden only in a subclass, okay, for superclass, or in an implementing class when source is in interface, when source of inheritance is interface. তো আমার source of inheritance can be আমরা জানি superclass or interface, right? So when source of inheritance is superclass, তাহলে একটা সাবক্লাসে অথবা একটা ইমপ্লিমেন্টিং ক্লাসে আমরা ওভাররাইড করতে পারি, ওকে, অনলি ইন এ সাবক্লাস অর ইন এ ইমপ্লিমেন্টিং ক্লাস। তার মানে আমি যদি একটা ক্লাস হই আর আমার যদি কোনো সোর্স অফ ইনহেরিটেন্স না থাকে, তাহলে আসলে আমি কোনো মেথড ইনহেরিট করছি না, কারণ আমার কোনো সুপার ক্লাস নাই আদার দেন দ্য মেথডস অফ দ্য অবজেক্ট ক্লাস। সেই ক্ষেত্রে আমি যদি নিজে নিজে একটা মেথডের বডি দেই অবজেক্ট ক্লাসের মেথড ছাড়া, যেমন টু স্ট্রিং, তাহলে কিন্তু আমি ওভাররাইট করতে পারবো না। তাহলে ওভাররাইট করতে হলে সেটা অবশ্যই একটা ইনহেরিটেড মেথড হতে হবে, ওকে, ঠিক আছে। এখন ইনহেরিটেড মেথডটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড হয় তাহলে ওভাররাইডিং ম্যান্ডেটরি, আর ইনহেরিটেড মেথডটা যদি ইমপ্লিমেন্টেড মেথড হয় তাহলে ওভাররাইডিং অপশনাল, কারণ আমি অলরেডি একটা বডি সহই ইনহেরিট করেছি, কাজে এখন আমাকে বডি দিতেই হবে, ম্যান্ডেটরি না, এটা আমার ইচ্ছা হইলে আমি দিব। কিন্তু আমি যদি বডি ছাড়া ইনহেরিট করি তাহলে তো আমাকে বডি দিতেই হবে, যদি আমি নিজে একটা নন অ্যাবস্ট্রাক্ট ম্যাথ ক্লাস হতে চাই, ওকে। বোঝাতে পারলাম? তো এই যে ওভাররাইডিং যে ম্যান্ডেটরি ফর সাব ক্লাস, তাহলে এখন যদি আপনাকে একটা প্রশ্ন করি, নেক্সট কোশ্চেন, is it mandatory for is it mandatory for a sub or implementing class to override an inherited abstract method? এটা হলো নেক্সট কোশ্চেন। প্রশ্নটা বুঝতে পেরেছেন? তাহলে আমি একটা ক্লাস, আমি একটা মেথড ইনহেরিট করছি, abstract মেথড, ওভাররাইড করা কি আমার জন্য ম্যান্ডেটরি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করেছি, সেটা সুপার ক্লাস থেকে হতে পারে, সেক্ষেত্রে আমি সাব ক্লাস, সেটা একটা ইন্টারফেস থেকে হতে পারে, সেক্ষেত্রে আমি ইমপ্লিমেন্টিং ক্লাস, বাট হোয়াট আই ইনহেরিট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে উইদাউট বডি। তাহলে আমি অ্যাজ এ ক্লাস, আই অ্যাম অ্যাজ এ ক্লাস, আমার জন্য কি এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ওভাররাইড করা ম্যান্ডেটরি কিনা? এটা কি ইয়েস না নো? কি হবে এটা বলেন?
এটা ইয়েসও হতে পারে, নো হতে পারে। আচ্ছা, এই যে আপনার যে নতুন ক্লাস, এই যে সাব বা ইমপ্লিমেন্টিং ক্লাস itself is an abstract class, then no. আর যদি আপনার is a non-abstract class, then yes. আর non-abstract class মানে we want to instantiate object, okay, for sub বা implementing class। এটা যদি আমরা চাই তাহলে এটাতে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখা যাবে না, সেক্ষেত্রে আমাকে ইমপ্লিমেন্টেশন দিতেই হবে, অর্থাৎ ওভাররাইডিং ম্যান্ডেটরি। কিন্তু নতুন ক্লাসটাও যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তাহলে কিন্তু সেটা ম্যান্ডেটরি না। তো আমাদের প্রজেক্ট যদি আমরা দেখি, আমাদের ইউজার ক্লাস এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওকে, পাবলিক ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজার, কারণ ইউজারের কোনো আমরা নিউ ইউজার করব না, আমরা নিউ ফ্যাকাল্টি নিউ এমপ্লয়িও কিন্তু করব না। তাহলে দেখেন ইউজারের সাব ক্লাস হচ্ছে আমার এমপ্লয়ি, এক্সটেন্ড ইউজার, কিন্তু এমপ্লয়ি নিজেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন এমপ্লয়ি যদি ইউজারের একটা অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইনহেরিট করে, এমপ্লয়ির জন্য ওটা ওভাররাইড করা ম্যান্ডেটরি না। কিন্তু এমপ্লয়ি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হতো তাহলে ইউজারের যে অ্যাবস্ট্রাক্ট মেথড সেটা এমপ্লয়ির জন্য ওভাররাইড করা ম্যান্ডেটরি হতো। বুঝতে পেরেছেন? তো দেখেন ইউজারে কি অ্যাবস্ট্রাক্ট মেথড আছে কিছু, আমরা যদি দেখি, আচ্ছা আপাতত কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখা হয় নাই, কিন্তু যদি থাকতো তাহলে সেটা আমাদের এমপ্লয়ি ক্লাসে গিয়ে ওভাররাইড না করলেও চলতো, করলেও পারতো, যেহেতু এমপ্লয়ি নিজেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কিন্তু এমপ্লয়ি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হতো, এখন তাহলে আমরা এমপ্লয়িকে অ্যাবস্ট্রাক্ট করেছি কেন? কারণ আমরা এমপ্লয়িকে নিউ করতে চাই না, আমরা নিউ করবো ফ্যাকাল্টি এবং অ্যাকাউন্টেন্ট এদেরকে। সো ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি, ওকে, ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি, ফ্যাকাল্টি কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না। তাহলে এমপ্লয়িতে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে সেটা কিন্তু ফ্যাকাল্টিকে অবশ্যই ওভাররাইড করতে হবে। তাহলে কি এটা বুঝতে পেরেছেন যে এটা ইয়েস নো ডিপেন্ড করবে যে আপনি যে ক্লাসে ওভাররাইড করতে যাচ্ছেন সেই ক্লাসটা নিজে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে নাকি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, তার উপর ডিপেন্ড করবে। ওকে, তো তাহলে এটা আমরা বুঝতে পারলাম, অ্যাবস্ট্রাক্ট মেথড বুঝতে পারলাম, ওভারলোডিং বুঝতে পারলাম, ওভাররাইডিং বুঝতে পারলাম। ওকে, এখন যদি আপনাকে নেক্সট কোশ্চেন করা হয় হোয়াট ইজ স্ট্যাটিক মেথড, এইটার অ্যান্সার কি? আচ্ছা, তার আগে আমাদের ফিল্ড নিয়ে কথা বলতে হবে। হোয়াট ইজ স্ট্যাটিক ফিল্ড? জি, ট্রাই করেন। কমন বলতে একটা উদাহরণ দিয়ে বোঝান। হুম হুম,
না না, এটা তো মানে এটা কনফিউজিং অ্যান্সার হল। শেয়ার করে মানে কি? কি শেয়ার করে? আচ্ছা, আপনি স্টুডেন্ট একটা ক্লাস। এখন স্টুডেন্ট ক্লাসের যদি আমরা এখন এখানে বলি যে পাবলিক স্টুডেন্ট, এখন এখানে আমার যদি ফিল্ড থাকে প্রাইভেট ইন্ট আইডি, এখন এই আইডির জন্য যে মেমোরি কত বাইট? এই যে 4 বাইট পার্টিকুলার বাইটস, বাইট নাম্বার 11 থেকে 15, এই 4 বাইট যদি আসিফের আইডি হয়, শফিকের আইডিও কি এই একই 4 বাইট হবে নাকি ডিফারেন্ট মেমোরি হবে? মানে এই যে আইডির জন্য যে মেমোরিটা তৈরি হবে ফিল্ড হিসাবে, সেই মেমোরিটা কি অবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট হবে না সেম হবে? আচ্ছা, আমার স্টুডেন্ট একটা ক্লাস, ওকে। এখন আমি যদি এখানে অবজেক্ট তৈরি করি যে স্টুডেন্ট আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, ওকে। তারপরে আমি যদি বলি যে শফিক ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, লুনা ইকুয়াল টু, তাহলে আমার এখন 3টা অবজেক্ট আছে, রাইট? 3 ক্লাস ইনস্ট্যান্সেস। আমরা এই 3টা অবজেক্টের জন্য মেমোরি তৈরি করেছি, এই যে নিউ স্টুডেন্ট। তাহলে এই 3টা অবজেক্ট ইনস্ট্যান্টিয়েটেড, তাহলে 3টা অবজেক্টের জন্য আলাদা আলাদা মেমোরি তৈরি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে আইডির যে মেমোরি, এটা কি একটা সিঙ্গেল মেমোরি সবাই শেয়ার করে নাকি যার যার জন্য আইডির জন্য আলাদা মেমোরি আছে? বা কোনটা হওয়া উচিত? কেন? কারণ তাদের আইডির ভ্যালু গুলো তো আলাদা। আসিফের আইডি, শফিকের আইডি, লোনার আইডি তো সেম না। এই তাদের ভ্যালু গুলো প্রত্যেকের আইডিটাই আলাদা করে স্টোর করতে হবে। So each of the object Asif, Shofik, Luna need their own space for ID. তাহলে এই আইডির যে মেমোরি ইটস নট শেয়ার, তার মানে দে ক্যান হ্যাভ দেয়ার ওন ভ্যালু। তাহলে স্ট্যাটিক ফিল্ড হলো শেয়ার্ড মেমোরি ফর দ্য ফিল্ড, মানে কি সেম ভ্যালু, ওকে, ফর অল ইনস্ট্যান্সেস। তাহলে আমি যদি এখন স্টুডেন্টের এখানে 3টা ইনস্ট্যান্স তৈরি করেছি, শেয়ার্ড মেমোরি হলে কি হতো, একটাই মেমোরি, তার মানে একটাই ভ্যালু, তার মানে ওই সেম ভ্যালু সবাই শেয়ার করবে। দ্যাট ইজ স্ট্যাটিক ফিল্ড। তাহলে আইডি কি স্ট্যাটিক ফিল্ড না নন স্ট্যাটিক ফিল্ড? ইট শুড বি নন স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিক ফিল্ডের একটা এক্সাম্পল দিতে পারেন? আপনার যে সিজিপিএ, এটা কি স্ট্যাটিক ফিল্ড না নন স্ট্যাটিক ফিল্ড? কেন, আপনার আর আপনার বন্ধুর সিজিপিএ তো সেম হইতেই পারে, পারে না? হ্যাঁ, এটা এটা সেম হলেও সেটা কোইন্সিডেন্স। সেটা যদি সেম হলেও সেটাকে আলাদা মেমোরিতেই রাখতে হবে, তাই না? কারণ এখন সেম, পরে চেঞ্জ হইতে পারে। আর এমন তো না যে সব স্টুডেন্টের সিজিপিএ সেম, আপনাদের দুজনেরটা মিলে গেছে, কিন্তু সেটা অন প্রিন্সিপাল নট শেয়ার্ড ভ্যালু, এটা কোইন্সিডেন্টালি সেম হয়েছে।
কিন্তু নট বাই ডিজাইন ইট ইজ শেয়ার্ড। কিন্তু যখন আপনি বলবেন যে স্ট্যাটিক ফিল্ড, তখন বাই ডিজাইন দ্য ভ্যালু উইল বি সেম ফর এভরিবডি। বুঝতে পেরেছেন? একটা এক্সাম্পল দেন। ইউনিভার্সিটি নেম যদি আমরা রাখতে চাই সেটা, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি নেম, তাহলে তখন আপনি বলবেন স্ট্যাটিক। আর যেহেতু এটা কমন ভ্যালু, এটার ভ্যালুটা আপনি চাইলে যেহেতু সেম ভ্যালু এক একজনের জন্য আলাদা আলাদা হবে না, কাজে ওটাকে কনস্ট্রাক্টরে দেওয়ার কোনো লজিক নাই। কারণ কনস্ট্রাক্টরে আপনি যে ডাটাটা পাস করেন এখানে, সেটা হচ্ছে ওই ক্লায়েন্টের জন্য, ওই আসিফের জন্য ওই ফিল্ডের ভ্যালুটা কি হবে, শফিকের জন্য ওই ফিল্ডের ভ্যালুটা কি হবে, লুনার জন্য ওই ফিল্ডের ভ্যালুটা কি হবে, সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। কিন্তু এটা তো আলাদা আলাদা ভ্যালু বলেই প্রত্যেকের জন্য আপনি আলাদা আলাদা করে দিচ্ছেন, কিন্তু এটা তো কমন, এটা কনস্ট্রাক্টরে যাবে না। তাহলে এটা আপনি ইনিশিয়ালটা এখানে দিয়ে রাখতে পারেন, বা এটাকে যদি চেঞ্জ করতে হয় সেটার মেথড দিয়ে করতে হবে, নট ইন কনস্ট্রাক্টর। তাহলে এটা একটা স্ট্যাটিক ফিল্ডের একটা এক্সাম্পল। বোঝা গেল? আচ্ছা, তাহলে স্ট্যাটিক মেথড কি? এখন আসেন নেক্সট কোশ্চেনে। যদি আমরা স্ট্যাটিক ফিল্ড বুঝে থাকি, এবং স্ট্যাটিক ফিল্ড বোঝার জন্য কিন্তু আমরা ডায়াগ্রামও ইউজ করেছিলাম, ইফ ইউ রিকল। এই যে স্ট্যাটিক ফিল্ড দেখেন, এই যে আইডি নেম, সিজিপিএ, এগুলো যার যার নিজস্ব মেমোরি প্রয়োজন, কারণ দে ক্যান হ্যাভ দেয়ার ওন ভ্যালু। তাহলে লজিক্যালি কারোটা যদি নেম মিলেও যায়, সিজিপিএ মিলেও যায়, সেটা কোইন্সিডেন্স, কিন্তু সেক্ষেত্রেও আমাকে আলাদা স্টোর করতে হবে, কারণ বাই ডিজাইন দে আর নট সেম। কোইন্সিডেন্টালি ওই দুইজনের ভ্যালু মিলে গেছে, দুইজনই শফিক রেহমান, সেটা কোইন্সিডেন্ট, কিন্তু আইডি কিন্তু আলাদা। তো কাজেই ওই ক্ষেত্রে নাম, সিজিপিএ যদি দুই চারজনের মিলেও যায়, মিললেও সেটাকে নিজের মেমোরিতেই আলাদা করে স্টোর করতে হবে। মানে এই মুহূর্তে কিছু সময়ের জন্য সিজিপিএ সেম হয়েছে, পরে সেটা আপডেট হবে, এন্ড ইটস নট সেম ফর এভরিবডি, এটা শেয়ার করা যাবে না। কিন্তু ইউনিভার্সিটি নেম সবার জন্য আইইউবি, সো ইটস এ শেয়ার্ড মেমোরি, ওয়ান পিস অফ মেমোরি। দেখেন আইডি আমার যে কয়টা অবজেক্ট হবে সেই কয়টার জন্যই কিন্তু আমার একটা করে আইডি মেমোরিতে তৈরি হবে, ইনসাইড এভরি অবজেক্ট। কিন্তু ইউনিভার্সিটি নেম ইজ নট পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি, ইটস পার্ট অফ দ্য ক্লাস মেমোরি, ওয়ান পিস অফ মেমোরি shared by all object. Okay? বোঝা গেল? আচ্ছা, আমরা একটু থিওরির অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, সরি ল্যাবের অ্যাটেন্ডেন্সটা। ওখানে যারা আছেন তাদেরটাই ওটা চলে গেছে, তাহলে আবার একটু দেন নতুন করে। নেক্সট বলেন। নেক্সট। শেষের জন কত বললেন? বুঝতে পারিনি, আবার বলেন। 26, ওকে।
আছেন? আচ্ছা, আমরা আগের সেকশনেরটা একটু দেখি, দেখে ওখানে টু থেকে 9, তারপরে 16 থেকে 18, 42, তারপরে হলো 20 থেকে 22, তারপরে হলো 25 থেকে 27, ওকে, তারপরে হলো 29, 30, 32, 29, 30, 32, 34, 35, 38, 39, 39, 34, 35, 38, 39, 42, 43, okay, 42, 43. আর কেউ বাদ গেছেন? আগেরটাতে আসেন না, এইটাতে আসছেন? 21, হ্যাঁ দিয়েছি তো, এই যে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সাবমিট করে দিই। তাহলে আজকে কিন্তু আমরা কিছু বেসিক কিছু জিনিস কিন্তু আমরা রিভিউ করলাম, তাই না? তো বলেন, স্ট্যাটিক মেথড কি? আপনাদের বেশিক্ষণ রাখবো না, যেহেতু প্রথম দিন। ওকে, সো তাহলে এটা ক্যারেক্টারিস্টিক্স কি হবে? ক্যান অ্যাক্সেস, মানে ক্লায়েন্ট উইল বি ক্লাস, নট ইনস্ট্যান্স অবজেক্ট, রাইট? আচ্ছা, যেহেতু ক্লায়েন্ট অবজেক্ট না, তাহলে অবজেক্ট লেভেলের যে মেমোরি গুলো আছে, অর্থাৎ আইডি নেম, ওগুলো সে অ্যাক্সেসও করতে পারবে না। তো কান্ট অ্যাক্সেস নন স্ট্যাটিক ফিল্ড। কেন? কারণ নন স্ট্যাটিক ফিল্ডের মেমোরি হচ্ছে বিলংস টু ইনস্ট্যান্স। তো ওর ক্লায়েন্ট ইনস্ট্যান্স না, ওর ক্লায়েন্ট তো ক্লাস। তাহলে ও জানবে কি করে যে কোন ইনস্ট্যান্সের ফিল্ড? আপনি যখন বলবেন যে আইডি, ওকে তো জানতে হবে আসিফ। আপনি যখন বললেন আসিফ ডট আইডি, বা আসিফ যখন ক্লায়েন্ট একটা মেথডের, অর্থাৎ সেটা নন স্ট্যাটিক মেথড, সেই মেথড কিন্তু জানে যে আইডিটা কোত্থেকে নিতে হবে, আসিফের মেমোরি থেকে নিতে হবে, নট ফ্রম শফিক অর লুনা, কারণ ওই মেথডের ক্লায়েন্ট হচ্ছে আসিফ। কিন্তু মেথডের ক্লায়েন্ট যদি আসিফ, শফিক, লুনা না হয়ে স্টুডেন্ট হয়, এবং সেখানে যদি আপনি আইডি অ্যাক্সেস করতে চান, ও বুঝবে কি করে যে কার আইডি? কাজেই স্ট্যাটিক মেথড ক্যানট অ্যাক্সেস নন স্ট্যাটিক ফিল্ড। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন তো দেখি যে এই যে আমাদের একটু কমপ্লেক্স কোশ্চেনে চলে আসছি। ইফ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড ক্যানট বি কল্ড, দেন ওয়াই উড উই ইনক্লুড? আচ্ছা, তার আগে আমরা আরেকটা সিম্পল কোশ্চেন নিয়ে আসি। হোয়াট ইজ অ্যান ইন্টারফেস? Interface
is a type like non-abstract and abstract class, like non-abstract class and abstract class interface is also a type. সেটা বুঝলাম, কিন্তু characteristics কি? Can contain abstract methods only. Okay. ফিল্ডের ক্ষেত্রে must be static as well as final. আচ্ছা, what is final field? এই যে আরেকটা বেসিক। Changed what? মেমোরি না ভ্যালু? ভ্যালু চেঞ্জ করা যাবে না। ওকে, তাহলে আমাদের বেসিক কোশ্চেনে যদি চলে আসি, অ্যাবস্ট্রাক্ট মেথডটা তো হয়ে গেল, স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথড হয়ে গেল। এইখানে যদি আমরা অ্যাড করি যে হোয়াট ইজ ফাইনাল ফাইনাল ফিল্ড, ওকে, what is final field, what is final method, and what is final class. বলেন, a field whose value cannot be changed. এক্সাম্পল দেন একটা। আইডি অফ এমপ্লয়ি, আচ্ছা, ফাইনাল মেথড, হ্যাঁ, the method which is not allowed to override. এই কথাটা যখনই বলবো তার মানে it must be an implemented method, তাই না? তার মানে কি? তার মানে ফাইনাল মেথড can't be abstract, it has to be implemented, কারণ আপনি ওভাররাইড অ্যালাউ করতেছেন না। তার মানে কি? যাকে আপনি যে ইনহেরিট করবে তার তো একটা বডি থাকতে হবে, আপনি তো তাকে অ্যালাউ করতেছেন না নিজের বডি দিতে। তার মানে কি? ইট মাস্ট বি অরিজিনালি ইট মাস্ট বি অ্যান ইমপ্লিমেন্টেড মেথড। তাইলে the implemented method, okay, which is not allowed to override. Our final class, okay, the class which cannot be inherited, which is not allowed তো এগুলো আমরা বুঝলাম। তাহলে ইন্টারফেস হলো ওটা একটা টাইপ, ফিল্ড যদি থাকে সেটা একই সাথে কমন মেমোরি ফর অল অবজেক্টস as well as ওই মেমোরির যে ভ্যালু সেই ভ্যালুটাও আবার ফিক্সড। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? স্ট্যাটিক মানে কমন মেমোরি ফর অল অবজেক্টস। That means common value. Okay.
একই সাথে এটা ফাইনাল। এটার মানে কি, the common value also the common value can't be changed। এরকম কোনো ফিল্ড যদি থাকে তাহলে সেটা ইন্টারফেসের ফিল্ড হতে হবে। এরকম ফিল্ড খুব রেয়ার, এই জন্য ইন্টারফেসে মোস্ট কেসেস ফিল্ড থাকে না, শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। বাট থিওরিটিক্যালি ফিল্ড রাখতে পারি, কিন্তু রাখতে গেলে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তখনই রাখতে পারবো। তো ইন্টারফেসও আসলে আমার সোর্স অফ ইনহেরিটেন্স হিসেবেই কাজ করে, যেহেতু ইন্টারফেসের নিজের কোনো অবজেক্ট তৈরি করা যায় না। ডিক্লেয়ার করতে পারবেন হ্যান্ডেল, কিন্তু নিউ করতে হবে নিচের ক্লাসের। ইন্টারফেস ইটসেলফ ক্যানট বি নিউ লাইক অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে এই টাইপগুলোর পারপাস হচ্ছে আপনার সোর্স অফ ইনহেরিটেন্স হিসেবে কাজ করা। তো মাল্টিপল ইনহেরিটেন্স করতে গেলে আমার একটা সোর্স ক্যান বি ক্লাস, বাকি সোর্স গুলো হতে হবে ইন্টারফেস, অথবা সবগুলো সোর্সই ইন্টারফেস হতে পারে ফর এ নিউ ক্লাস। তো আজকে কিন্তু আমরা মোটামুটি বেসিক্স ডিসকাস করলাম, রাইট? তো এগুলোর উপর বেস করে আপনারা একটু ঘাটাঘাটি করেন, এই প্রজেক্ট একটু হ্যাঁ, এই প্রজেক্টের যতটুকু ইমপ্লিমেন্ট করা আছে সেগুলো একটু দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তো আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, পারলে পরে দেখেন, এটা আপনার লার্নিং এর জন্য ভালো হবে, যে এই প্রজেক্টটা স্টাডি করে আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। হ্যাঁ, স্যার এই প্রজেক্ট রান করবে, কিন্তু রান করে কিভাবে যতটুকু রান করে সেটা কিভাবে রান করে এবং তার পেছনের কোড কি, সেটা যদি একটু দেখে আসেন, দেখে এসে আমাকে প্রশ্ন করলে ইট উইল বি গুড ফর ইউ। ওকে? তো কাজেই আমি বিফোর আই স্টার্ট এক্সপ্লেনিং হাউ চার্ট ওয়ার্ক, এক্সেপশন হ্যান্ডলিং এর ডিটেলস, আজকের এই রিভিউটা আমার মনে হয় এটা একটু জরুরি ছিল। এটা কি ভালো হলো না? হ্যাঁ, কারণ তাহলে কি হবে, আপনার একটা ব্রাশ আপ হয়ে গেল, এবং এখন আপনি এই প্রজেক্টটা একটু দেখেন। এটা আমাদের ওই যে প্রজেক্ট শেয়ার ফোল্ডার আছে অলরেডি, দেখে সেলফ স্টাডি করেন। চার্টের অংশটা হয়তো বুঝবেন না, কারণ করানোই হয় নাই আপনাদের, সেটা আমি নেক্সট ক্লাসে করাবো। বাট বিফোর দ্যাট ইউ গো থ্রু দোজ থিংস অ্যান্ড আস্ক মি কোশ্চেন্স ইফ ইউ হ্যাভ এনি। ঠিক আছে? তো তাহলে আজকে আর আমরা লেন্দি না করি, কারণ আমাদের যথেষ্ট সময় আছে। সো তাড়াহুড়া করার দরকার নাই। আজকে আজকে আপনারা যেটা করলেন, যে একটা বেসিক গুলো আমরা জাস্ট ফান্ডামেন্টালটাকে একটু রিক্যাপ করলাম। এখন আপনারা গিয়ে একটু প্রজেক্ট গুলো একটু নাড়াচাড়া করেন। আমরা ক্লাসে বেশ কিছু প্রজেক্ট করছিলাম, সেগুলো যদি আউট অফ টাচ হয়ে গিয়ে থাকে সেগুলো একটু খুলে খুলে দেখেন। হ্যাঁ, নিজেরাও তো করেছেন তাই না? ক্যালকুলেটর থেকে শুরু করে অনেক কিছুই আমরা করেছি। তো সেগুলো একটু দেখেন, একটু ব্রাশ আপ করেন, ঠিক আছে? এবং এটাও দেওয়া আছে, তাহলে এই পুরো জিনিসটা একটু ব্রাশ আপ করে আসেন। তাহলে যেটা হবে, নেক্সট ক্লাসে আমরা যখন চার্ট নিয়ে কথা বলবো, বিফোর দ্যাট আই ওয়ান্ট টু টেক কোশ্চেন্স ফ্রম ইউ, ফ্রম ইউর হোমওয়ার্ক। মানে হোমওয়ার্ক বলতে বেসিক্যালি একটু নতুন করে আবার একটু সেলফ স্টাডি করে আসা, এবং সেখান থেকে আই উইল বি এক্সপেক্টিং কোশ্চেন্স টু অ্যাড্রেস। তারপরে আমরা নতুন যে চার্ট কিভাবে জেনারেট করতে হয় সেদিকটাতে যাব। ওকে? আর কোনো কোশ্চেন আছে সো ফার? রেসপন্স করেন। তাহলে আজকে আমরা শেষ করি, যেহেতু আজকে প্রথম দিন। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে একটু 11টা। জি, আসসালাম। Take care.